ক্লাস 11 সেমিস্টার 1 এর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেল স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শুরু করব শিক্ষা বিজ্ঞান বিষয়ের শিক্ষার অর্থ এবং শিক্ষার ধারণা। এখন কথা হলো যে শিক্ষা বিজ্ঞান বিষয়টাই কি, এটাই তোমাদের কাছে কিন্তু নতুন, কারণ এই বিষয়টা কখনো তোমাদের পড়া হয়নি, তোমরা নিয়েছো। আজকে তোমরা সেই বিষয়ে কিছুটা ধারণা গ্রহণ করবে এবং ভালো লাগছে না মন্দ লাগছে এটা কিন্তু কমেন্টস করে জানাবে। তবে হ্যাঁ, একটা শিশু যখন জন্মগ্রহণ করছে এবং তার মৃত্যু পূর্ব পর্যন্ত সে সমস্ত তার এই জীবন প্রবাহের মধ্যে যা কিছু করছে, যা কিছু ঘটছে, সমস্তই কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই শিক্ষার বিজ্ঞান। এখানে আমরা বলতেই পারি যে একটা শিশু যখন জন্মাচ্ছে, সে জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত সে কিন্তু নতুন নতুনভাবে শিখছে, অর্থাৎ শিক্ষার কিন্তু শেষ নেই। বোঝা গেছে? তাহলে এই শিক্ষা শব্দটা কিভাবে এসেছে, কিংবা ইংরেজি এর শব্দ যে এডুকেশন, এই এডুকেশন শব্দটাই বা কিভাবে এসেছে আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে জেনে নেব। দেখো, শিক্ষা এই শব্দটা সংস্কৃত শ্বাস ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং যে শ্বাস ধাতু, এই শ্বাস ধাতুটির অর্থ হচ্ছে শাসন বা নিয়ন্ত্রণ করা। লিখে নেবে কিন্তু, শাসন বা নিয়ন্ত্রণ করা। এবং বাংলাতে আরেকটি শব্দ এসেছে যা হচ্ছে বিদ্যা। এই বিদ্যা শব্দটাও সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে এসেছে এবং যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান আহরণ করা। এবং এর ইংরেজি শব্দটা হচ্ছে এডুকেশন। এই এডুকেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ কতগুলো না 6টা শব্দ থেকে, এই 6টা শব্দ থেকে কিন্তু এসেছে। আমরা একটা করে শব্দের অর্থগুলোকে জানব। প্রথমে বলি এডুকেয়ার। এই এডুকেয়ার শব্দ থেকেই এডুকেশন শব্দটা নাকি এসেছে। তার এই যে ব্যুৎপত্তিগত অর্থটা এর, সেটা হচ্ছে পরিচর্যা করা বা প্রতিপালন করা। অর্থাৎ এডুকেশন এডুকেয়ার শব্দ থেকে এসেছে, যেটা পরিচর্যা বা প্রতিপালন করা। এডুশেয়ার, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবে, বানানের ক্ষেত্রে সি কেমন। এই এডুশেয়ার কথাটার অর্থ হচ্ছে নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা। আরেকটি শব্দ হচ্ছে এডুকেটাম। এডুকেটামের শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দানের কাজ। এবং এডুকো শব্দের অর্থ বাইরে নিয়ে আসা। এখানে অন্য কাউকে বাইরে নিয়ে আসা নয়, বাইরে নিয়ে আসা বলতে একটা শিক্ষার্থীর তার আভ্যন্তরীণ অর্থাৎ অন্তর্নিহিত যে সত্তাগুলো আছে, সেই সত্তাগুলোকে বাইরে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এরপরে আছে দেখো এডুকেটাস। এর শব্দটার অর্থ হচ্ছে লালন পালন করা। এবং শেষে আছে এডুকেটিও। এই এডুকেটিও শব্দের অর্থ হচ্ছে আচার ব্যবহার। তাহলে এই 6টি শব্দ থেকে এডুকেশন শব্দটা এসেছে, অর্থাৎ এডুকেশনের এই শব্দগুলো হচ্ছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। এখন এটা লিখে নেবে। এখন কথা হলো, তা তো বুঝলাম
যে এডুকেশন, তার ব্যুৎপত্তিগত অর্থগুলো, ছটার সমস্ত কিছু জানলাম। তো এই শিক্ষা বিষয়টা কি? দেখো, বিভিন্ন ভাবে আমাদের যুব পরিস্থিতির সাথে সাথে পরিবর্তন হয়েছে। যেমন সময়ের পরিবর্তন, এর সাথে সাথে সমাজের পরিবর্তন হয়েছে, যুগের সঙ্গে সঙ্গে শিক্ষার বিভিন্ন পরিবর্তন রূপ এসেছে প্রত্যেকটার। তাহলে আমরা কি বিষয়গুলোকে এখানে জানবো? দেখো, ভালো করে লক্ষ্য করো। আমরা শিক্ষার ধারণা এবং লক্ষ্য, এই পয়েন্টটা নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদের মূলত থাকবে প্রাচীন ভারতীয়, ভালো করে লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় ধারণাই শিক্ষা। অর্থাৎ ওই যে বলছিলাম, এক একটা সময় এক একটা শিক্ষার ব্যবস্থা, শিক্ষা সম্বন্ধে তার যে মতামত, এক এক সময় এক একভাবে কিন্তু বিভিন্ন জন দিয়েছেন। তাহলে প্রাচীন ভারতীয় শিক্ষার ধারণা একটা পাবো আমরা। আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণায় শিক্ষা কি, অর্থাৎ এই একেবারে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে বিভিন্ন শিক্ষাবিদগণ তারা শিক্ষার সম্বন্ধে কি কি সংজ্ঞাগুলো দিয়েছেন সেই বিষয়টা জানবো। এবং এই তো গেল ভারতীয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যেটা আমরা জানবো, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষাবিদগণের ধারণায় শিক্ষা। অর্থাৎ পাশ্চাত্য বিদগণ তারা শিক্ষা সম্বন্ধে কি বলেছেন, এই সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে জানার বিষয়গুলো হলো, ভারতীয় একেবারে প্রাচীন, অর্থাৎ প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা কি ছিল তার সংজ্ঞাগুলো সম্পর্কে জানবো আমরা আধুনিক ভারতীয় শিক্ষা ধারণা সম্পর্কে এবং পাশ্চাত্য ধারণা সম্পর্কে। প্রথমে বলি, প্রাচীন ভারতীয় শিক্ষার ধারণার ক্ষেত্রে উপনিষদ একটা, ভাগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, পাণিনি একজন ব্যক্তি যিনি ব্যাকরণবিদ ছিলেন সংস্কৃত, এবং কৌটিল্য ইনিও একজন ব্যক্তি, এবং শঙ্করাচার্য ইনিও একজন ব্যক্তি। তাহলে উপনিষদ এবং ভগবত গীতা, এই দুটো ধর্মগ্রন্থে কি বলা আছে এই বিষয়ে কিন্তু আমরা একটু জেনে নিই। উপনিষদে কি বলা হয়েছে? বলা হয়েছে শিক্ষার দ্বারা মানুষকে সংস্কার মুক্ত করে তোলা যায়। তাহলে শিক্ষা হবে সেটাই যেটা শিক্ষার দ্বারা মানুষকে তার সংস্কার মুক্ত করে তোলা যায়। এই যে বিভিন্ন ধরনের সংস্কার আমরা পেয়ে থাকি, অর্থাৎ একটা পরিবারগত সংস্কার পেয়ে থাকি, একটা সামাজিকভাবে সংস্কার পেয়ে থাকি, বিদ্যালয়কে এজন্য বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ, সেখান থেকে আমরা সংস্কার গ্রহণ করি। তাহলে শিক্ষার উদ্দেশ্য হবে সেটাই যেটা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। এটা গেল কি উপনিষদ এ কথা বলেছে। গীতা কি বলছে? গীতা বলছে যে জ্ঞানের চেয়ে পবিত্রতম জিনিস এই বিশ্বে আর কিছু হতে পারে না। তাহলে শিক্ষা মানেই হচ্ছে তো জ্ঞান। যে শিক্ষা আমরা গ্রহণ করব, সেই শিক্ষা দ্বারা আমাদের এর থেকে পবিত্র জিনিস আর বিশ্বে কিন্তু কিছুই হতে পারে না। এই তো গেল দুটো গ্রন্থ সম্বন্ধে শিক্ষা বিষয়ক সংজ্ঞা। এবারে পাণিনি কি বলেছেন শোনো। পাণিনি বলছেন যে প্রকৃতি থেকে ব্যক্তি যে জ্ঞান লাভ করে, প্রকৃতি থেকে ব্যক্তি যে জ্ঞান লাভ করে তার সমষ্টি হলো শিক্ষা। বেশ সুন্দর কথাটা দেখো, প্রকৃতি থেকে ব্যক্তি যে জ্ঞান লাভ করে তার সমষ্টি হলো শিক্ষা। এখন আমাদের আধুনিক কালেও রবীন্দ্রনাথও ঠিক এই ধরনের কথাটা, আমি আসছি বিষয়টা নিয়ে। তাহলে আমরা বলছি পাণিনির কথাতে যে প্রকৃতি থেকে ব্যক্তি যে জ্ঞান লাভ করে তার সমষ্টিটাই হচ্ছে কিন্তু শিক্ষা। আমরা সত্যিই তো প্রকৃতি থেকে আমরা প্রত্যেকটা জিনিসের কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। এছাড়াও কৌটিল্য রয়েছে, শঙ্করাচার্য রয়েছে, আমি আর এগুলো বলছি না। এবারে আসছি আধুনিক ভারতীয় শিক্ষাগণের ধারণায় শিক্ষা। বিবেকানন্দ কি বলছেন? শিক্ষা হলো মানুষের
অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। অর্থাৎ একটা শিশুর মধ্যে তার যে অন্তর্নিহিত সত্তাগুলো আছে, মানে একটা শিশু জন্মাবার পর সে শিশু কিন্তু নিজেই জানে না যে আমি কি হতে পারি, কিংবা তার মা বাবা আত্মীয় পরিজন আমরা কেউই জানি না একটা শিশুর মধ্যে কোন প্রতিভাটা তার আছে। আসলে কি, তার এই অন্তর্নিহিত যে সত্তাগুলো আছে ঠিক বীজের মতো, তাকে সঠিক পরিচর্যা এবং সঠিক পরিবেশ যদি দেওয়া যায়, তাহলে একটা বীজ যেমন অঙ্কুরোদ্গম হওয়াতে সম্ভব হয়, অনুরূপভাবে আমাদের মধ্যেও যে অন্তর্নিহিত সত্তাগুলো আছে সেগুলো যদি সঠিক পরিবেশ, সঠিক পরিচর্যা বা লালন পালন করা সম্ভব হয়, তাহলেও কিন্তু কি হবে, তার পরিপূর্ণ বিকাশ সাধন ঘটবে। অর্থাৎ আমাদের যে আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরে যে সত্তাগুলো আছে, এই সত্তাগুলোর পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে কিন্তু শিক্ষা। এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ। এরপরে আমরা আসি রবীন্দ্রনাথের কথায়। রবীন্দ্রনাথ কি বলছে? বিশ্ব সত্তার সঙ্গে, অর্থাৎ ওই যে বলছিলেন উনি প্রকৃতি থেকে বলছিলেন না, পানিনি প্রকৃতি থেকে, ইনি বলছেন যে বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তির বিকাশই হলো কিন্তু শিক্ষা। তাহলে কি বলছেন? এই বিশ্ব সত্তার সঙ্গে আমাদের সামঞ্জস্য রেখে ব্যক্তির যে বিকাশ সাধন হচ্ছে সেটাই হচ্ছে শিক্ষা। রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনের উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার এই শান্তিনিকেতনের ভার কাউকে নিতে হবে না, গাছপালা পশু পাখি এরাই আমার শিক্ষার দায়িত্ব নেবে। সত্যিই তো তাই, আমরা প্রকৃতি থেকেই কিন্তু সমস্ত কিন্তু শিখতে পারি। উনি চার দেওয়ালের শিক্ষা পছন্দ করতেন না, তিনি বলতেন ওটা বাক্সের শিক্ষা, এবং তিনি উন্মুক্ত শিক্ষার কথা বলেছেন। তাহলে শিক্ষা আমাদের বিভিন্নভাবে আমরা কিন্তু পেতে পারি, তাঁদের মতে যারা বিভিন্ন সংজ্ঞা পোষণ করেছেন। আরও একটু জেনে নিই গান্ধীজি কি বলছেন। গান্ধীজি বলছেন যে ব্যক্তির দেহ, মন এবং আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা। অর্থাৎ একটা মানুষের তার যে দেহ আছে, মন আছে, আত্মা আছে, এর যদি সুষম বিকাশ সাধন করা যায় সেটাই হচ্ছে শিক্ষা। দেখো এই আলোচনাগুলো কিন্তু অনেক দীর্ঘায়িত আলোচনা করা যেতে পারে, কিন্তু এত সম্ভব নয়, তবু আমি একটু একটু করে বলার চেষ্টা করছি। দেখো আমরা সুস্বাস্থ্যের অধিকারী বা আমরা সুস্থ, এই কথাটাই যদি আমরা বলি না, তাহলে আমাদের দেহের থেকে অর্থাৎ নিরোগ, যদি রোগ না থাকে তাহলে আমরা কি আমাদেরকে নিজেকে সুস্থ বলতে পারি? কখনোই না। কারণ কি জানো, একটা মানুষ সুস্থ তখনই থাকতে পারে যখন তার দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক এইগুলো যদি সমস্ত তার ঠিক থাকে, তাহলে বলবো একটা মানুষ কিন্তু সুস্থ। বোঝা গেছে? তাহলে তিনি বলছেন ব্যক্তির দেহ এবং মন ও আত্মার সুষম বিকাশ সাধন করা হলো শিক্ষা। এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা যায় এবং এগুলোকে আমরা বিকশিত করতে পারি, এগুলোর উন্নীত সাধন করতে পারি, তবেই হবে কিন্তু মূলত বা প্রকৃত শিক্ষা। তাহলে এই গেল গান্ধীজি। আরও আছেন ঋষি অরবিন্দ বলেছেন, শ্রী রামকৃষ্ণ বলেছেন, তোমরা বই থেকে এগুলো একটু দেখবে, অনেকেই আছেন, আরও অনেকে আছেন। পাশ্চাত্য শিক্ষাবিদগণের ধারণার শিক্ষা, আমরা প্রথমে আসছি একটু অ্যারিস্টটলের কথায়। অ্যারিস্টটল কি বলছে? শিক্ষা হলো সুস্থ দেহ, সুস্থ মনের বিকাশ। দেখো কাছাকাছি ওই একটা কথাই ঘুরে ফিরে আসছে যে শিক্ষা হলো সুস্থ দেহ এবং সুস্থ মন। এই মন মানেই হচ্ছে কিন্তু আমাদের বৌদ্ধিক বিকাশ বলো, মানসিক বিকাশ বলো, প্রাক্ষবিক বিকাশ বলো, প্রত্যেকটা বিকাশই হচ্ছে কিন্তু মনের বিকাশ। ফলে এই দুটোর যদি সুস্থ দেহ এবং সুস্থ মনের বিকাশ সাধন করাই হচ্ছে কিন্তু শিক্ষা। এটা কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। ফ্লেবেল কি বলছেন? ফ্লেবেল বলছেন শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন। শিক্ষা হলো অন্তর্নিহিত, যেটা বলছিলেন বিবেকানন্দ, যে অন্তর্নিহিত
অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ। ইনিও বলছেন শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলো, আমাদের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো তো সুপ্ত অবস্থায় আছে, তাকে জাগরিত করা, এটাই নাকি শিক্ষা। উনি বলছেন কে না ফ্লোয়েবেল। প্রত্যেকটা জায়গাতে আমরা যে সংজ্ঞাগুলোকে দেখলাম সেটাকে যদি একত্রিত করে আমরা একটা সংজ্ঞা করতে যাই, তাহলে দেখো শিক্ষার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমরা বলতে পারি যে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ইত্যাদি সকল দিকের বিকাশের যে প্রক্রিয়া, তাই হলো শিক্ষা। তাহলে কি বলা হচ্ছে দেখো, যে একটা শিশুর তার দৈহিক, তার মানসিক, তার সামাজিক, তার নৈতিক প্রত্যেকটা জায়গার যদি বিকাশ সাধন হয়, এই বিকাশের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে শিক্ষা। তাহলে বোঝা গেছে শিক্ষা কি। এরপরে আমরা যেটুকু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার প্রকৃতি। এরপরে আসি আমরা শিক্ষার প্রকৃতি, একটা একটা করে পয়েন্ট আলোচনা করব আমরা। যেমন এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, শিক্ষার ধারণা এবং সংজ্ঞা নিয়ে, প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা, আধুনিক ভারতীয় ধারণায় শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার ধারণায় শিক্ষা। তাহলে এখানে আমরা আলোচনা করব শিক্ষার প্রকৃতি। শিক্ষার প্রকৃতি সম্বন্ধে কি কি আছে না, জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। আমি প্রথমেই বলেছিলাম যে একটা শিশু জন্মাবার পর থেকে একদম মৃত্যুর পর্যন্ত সে কিন্তু শেখে, অর্থাৎ আমরা যত দিন বাঁচি আমরা ততদিন কিন্তু শিখি। যদি বলবে কেমনভাবে, দেখো আমরা যে শিক্ষা তোমরা গ্রহণ করছো বর্তমানে, এটা হচ্ছে একটা প্রথাগত শিক্ষা। অর্থাৎ আমি আসবো প্রথাগত শিক্ষা কি, প্রথা বহির্ভূত শিক্ষা কি, ওই বিষয়গুলো দেখব। সংকীর্ণ অর্থের শিক্ষা, ব্যাপক অর্থের শিক্ষা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়াটা কেমন, যে আমরা যতদিন বাঁচছি ততদিন শিখছি। ধরো তোমার ঠাকুমা, তিনি অ্যান্ড্রয়েড সেটটি চালাতে জানেন না, কিপ্যাড মোবাইলটি তিনি শিখেছেন কোনোভাবে, এবং তিনি জানেন যে এটা বেজে উঠলে এই বোতামটাকে টিপলে কানে নিয়ে কথা বললে কথা বলা যায়। তুমি একটি ভালো অ্যান্ড্রয়েড সেট কিনে নিয়ে এসেছো, একেবারে স্মার্টফোন, এবং ঠাকুমাকে তুমি বলছো, ও ঠাকুমা আমার ফোন বাজছে, আমি একটু বাইরে ছিলাম, তুমি ফোনটা তুলতে পারলে না। ঠাকুমা বলছে আমি কেমন করে তুলবো, এটা কোথায় কি টিপতে হয়, আর টেপার তো জায়গায় নেই দেখছি। ঠাকুমাকে বললো শোনো, দেখো কল যখনই ঢুকবে না, একটা সবুজ আর একটা লাল কিছু একটা নড়তে থাকবে, তুমি না সবুজটাতে আঙুল দিয়ে একটু ঠেলে দিও, দেখবে তোমার কিন্তু কল ধরা হয়ে গেল, কথা বলবে, কথা বলা যাবে। বলে ছুঁলেই হবে, বলে হ্যাঁ, তখন ছিল টেপাটেপি, এখন ছোঁয়াছুঁই। তাহলে তুমি ছুঁয়ে একবার দেখবে, বেশ, সে হয়তো বাথরুমে বা অন্য কোথাও গেছে, কল এসছে, ঠাকুমা যথারীতি সেই সবুজ বোতামকে ধরে নেড়েছে, টাচ করেছে, সুন্দর কথা বলেছে। বলে বাহ, বেশ মজার তো, এটা জানা গেল। বললো শুধু কি ঠাকুমা তাই নাকি, তুমি দেখবে, দেখো এর কতগুলো ফিচার্স আছে, দেখো কিভাবে, তুমি তো কীর্তন শুনতে ভালোবাসো। সে ইউটিউবে ওই ছবিটা দেখে ঠাকুমাকে বললো এটাকে প্রথমে ছোবে, এটা টাচ করবে, দেখো এই তুমি এখানটাতে লিখলে লিখতে পারো, যদি না লিখতে পারো এইখানে একটা মাইক্রোফোনের মতো আছে, এটাতে তুমি যা বলবে কীর্তন বা যাই বলো, দেখবে সুন্দর ওগুলো চলে আসবে। ঠাকুমা নিজেই বলেছে কীর্তন, সুন্দর অনেকগুলো কীর্তনের ছবি চলে এসছে, মানে তুমি ওগুলোকে আবার ছও যেটা তোমার পছন্দ। এইভাবে দেখা গেল কি ওই 80 কিংবা 85 বছরের বৃদ্ধা তোমার ঠাকুমা অ্যান্ড্রয়েড সেট চালাতে শিখে গেছেন, আর তোমাকে কিছু বলতে হয় না, ফাঁক পেলে তোমার মোবাইল নিয়ে ঠাকুমা কিন্তু কীর্তন শুনতে থাকেন। তাহলে বুঝতেই পারছো যে আমাদের শিক্ষার কিন্তু কোনো বয়স নেই, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। এই জন্য একে বলা হচ্ছে কি না জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবনব্যাপী কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে। এরপরে কি আছে, শিশুর বিকাশ প্রক্রিয়া। দেখো এই বৃদ্ধি এবং বিকাশ এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের পরে আস্তে আস্তে করে একটু একটু জানবে। তবে
শিশুর যে বিকাশ, বিভিন্ন ধরনের বিকাশ হয়, দৈহিক বিকাশ হয়, বৌদ্ধিক বিকাশ হয়, বিভিন্ন বিকাশের প্রক্রিয়ায় হচ্ছে কিন্তু শিক্ষা। ধরো আমি একটা কথা বলছি উদাহরণ দিয়ে, যে তুমি একটা ছোট্ট, তোমার ছোট্ট ভাইকে যার বয়স 2 বছর, আর তোমার একজন দাদা যার বয়স 15 বছর, তুমি একটা অনেকগুলো রসগোল্লা নিয়ে এসেছো, তুমি দাদাকে বললে তুমি একটা নাও, দাদা কি করবে, দেখবে দুটো আঙুল দিয়ে, যাতে রস না পড়ে যায়, আঙুল দিয়ে রসগোল্লা ধরে একেবারে মুখে টপ করে ফেলে দিচ্ছেন। আর তুমি সেই 2 বা 3 বছরের ভাইটাকে দেবে, দেখবে সে 5টা আঙুল দিয়ে, গোটা হাত দিয়ে জাপটে ধরে সে রস টস গড়িয়ে গোটা জামা প্যান্ট মুখে টুখে লাগিয়ে যা ইচ্ছা তাই। আচ্ছা বলো তো, যে 15 বছরের দাদা এবং তোমার 2 বছরের ভাই, দুজনের আচরণের মধ্যে পরিবর্তন দেখেছো? দাদা কিন্তু ভাইয়ের মতো করে খেলো না, ভাই কিন্তু পুরোটাই ধরল। এই যে স্কিল, দক্ষতা, ধরার যে দক্ষতা, খাওয়ার যে দক্ষতা, দাদা কিন্তু সেটাকে আস্তে 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 গ্রস থেকে ফাইনের দিকে নিয়ে গেছে। বোঝা গেছে? মোট আমাদের যে একত্রিত জায়গা থেকে আস্তে 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 সূক্ষ্ম জায়গাতে দাদা নিয়ে গেছে। দাদাও কিন্তু শৈশবে আচরণ করেছে। তাহলে আমরা বলতেই পারি, শিক্ষা যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের যে বিভিন্ন বিকাশগুলো, এই বিকাশগুলো কিন্তু ঘটতে থাকবে। এই জন্যই বলছে শিশুর বিকাশ প্রক্রিয়া হচ্ছে কিন্তু একটি প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষার প্রকৃতি। বোঝা গেছে? এইভাবে শিশুর অন্তর্নিহিত বিকাশ অবশ্যই, যখন ধরো একটা ছোট্ট শিশু তার প্রাথমিক, একদম প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, তাকে যখন ওই ব্ল্যাকবোর্ডে হোক কিংবা তার আঁকার যে খাতা, সেখানে একটা সার্কেল বা গোল করতে বলছে, এবং সে তখন ওটা চেষ্টা করছে গোল করতে, তাহলে আস্তে 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 সে কিন্তু ওটা প্রথমে হবে না, তারপরে 1বার 2বার 3বার পর সে করবে, তাকে প্রশংসা দেবে, সে আরেকটু ভালো করে করার চেষ্টা করতে থাকবে। অর্থাৎ যে আমাদের অন্তর্নিহিত যে সত্তাগুলো আছে, এক একটা প্রতিভা, এই সত্তাগুলোর বিকাশ সাধন করা কিন্তু সম্ভব হচ্ছে শিক্ষার দ্বারা। এই যে কেউ একজন ভালো চিত্রকর হয়ে উঠছে, চিত্রশিল্পী, একজন ভালো গায়ক হচ্ছে, একজন ভালো বাদক হচ্ছে, বিভিন্ন ধরনের একজন ভালো বক্তা হচ্ছে, তাহলে এগুলো কোথার থেকে? এগুলো প্রত্যেকটাই কিন্তু শিখনের মধ্য দিয়েই হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে শিশুর যে অন্তর্নিহিত সত্তাগুলো আছে বা অন্তর্নিহিত এই বিষয়টা, এই বিষয়টার কিন্তু বিকাশ আমরা করতে পারছি। পাশাপাশি দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা একটা দ্বিমুখী প্রক্রিয়া কেন বলা হচ্ছে? একাধারে শিক্ষক আর একধারে রয়েছে শিক্ষার্থী। এই যে দুটো মুখ, একধারে শিক্ষক একধারে শিক্ষার্থী, এই দুটোকে বলা হচ্ছে কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়া হয়তো ত্রুটি আছে বা ভালো দিক, আমি এই বিষয়টা নিচ্ছি না। দ্বিমুখী প্রক্রিয়া কেন বলছে? শিক্ষক এবং শিক্ষার্থী, এই দুটো জায়গা থেকে বলা হচ্ছে কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া। তখনকার সময় যখন এই পদ্ধতি চালু ছিল, তখন শিক্ষক একমাত্রই জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে থাকতেন, আর তার জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষার্থীকে তিনি দান করতেন। এই ধরনের একটা ধারণা ছিল, যেটা দ্বিমুখী প্রক্রিয়া মধ্য দিয়ে। বোঝা গেছে? তারপরে ত্রিমেরু, ত্রিমেরু প্রক্রিয়া, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ বা বিদ্যালয়, এই যে তিনটি জিনিস যখন হলো, এটাকে বলছে ত্রিমুখী প্রক্রিয়া। তাহলে শিক্ষার আরেকটা প্রকৃতি আমরা বলতে পারি যে পরবর্তী ধারণাতে শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া। এখন কি? এখন শিক্ষা কিন্তু বহুমুখী প্রক্রিয়া। এখন শিক্ষার ধারণাটাই হচ্ছে কি, একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। একটা শিশু স্পেসিফিক একটা বিষয়ের ওপর কিন্তু নয়, প্রত্যেকটা বিষয়ের ওপরে আজকে চিন্তা ভাবনা করা হয়েছে এই শিশু কেন্দ্রিক শিক্ষাতে, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এই শিশু কেন্দ্রিক শিক্ষাতে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। তাহলে আচরণের পুনর্গঠন,
আচরণের পুনর্গঠন বিভিন্ন ধরনের, ধরো কু অভ্যাস কিংবা কোনোভাবে সে অসৎ আচরণ শিখছে, তাহলে শিক্ষার দ্বারাই তাকে কিন্তু ভালো আচরণ করানো সম্ভব। ধরো কেউ কাউকে থুতু দিয়ে দেয়, কথায় কথায় থুতু দেয়, কিছু করে, তাকে ধরো সে বলল বাবারই এইরকম করতে নেই। আমরা প্রায়শই এইরকম কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চারা যে বদ বা খারাপ অভ্যাসগুলো করে ফেলে, তাকে আমরা কিন্তু বোঝাই বাবা এইরকম করতে নেই, এরকম করলে লোক তোমাকে খারাপ বলবে। আচ্ছা, তুমি যদি থুতু না দাও কাউকে, তাহলে কিন্তু আমি তোমাকে একটা করে লজেন্স দেবো। বিভিন্ন ধরনের এই যে তাদেরকে শিক্ষা দেওয়া, এবং এর মধ্য দিয়ে কিন্তু তার কি হয়, আচরণের পুনর্গঠন হতে থাকে একটু একটু করে। তাহলে এইভাবে সামাজিক সঙ্গতি বিধান, অবশ্যই আমরা সামাজিক প্রাণী, অর্থাৎ সামাজিক জীব। আমাদের সমাজের সঙ্গে অবশ্যই অভিযোজন করতে হবে, কারণ অভিযোজন করতে না পারলে তুমি কিন্তু সমাজে তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না। তাহলে সামাজিক সঙ্গতি বিধানের ক্ষেত্রেও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। বহু ভুরি ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে, শুধু ভিডিওটা লং হবে বলে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না। আমি যে বক্তব্যটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি বা আমি যে কথাটা বলছি, এটা তুমি যদি বুঝতে পারছো তাহলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, যদি বুঝতে নাও পারো তাহলেও বিষয়টা বলবে। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রকৃতি, আমি শুরুতে বলছিলাম যে আমরা আমাদের জীবন এই ধারাতেই কিন্তু দুটো জিনিসকে কিন্তু লক্ষ্য করি, একটা তাত্ত্বিক দিক অর্থাৎ যাকে বলছি আমরা থিওরি, এবং ব্যবহারিক দিক যাকে বলছি আমরা প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমাদের এই কর্মজীবনের মধ্য দিয়ে শৈশব থেকে একদম বার্ধক্য অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমরা যা কিছু করছি, যা কিছু হচ্ছে আমাদের জীবনের ঘটনা প্রবাহ, প্রত্যেকটাই কিন্তু একটা ব্যবহারিক দিক থাকছে এবং তাত্ত্বিক দিকটাই কিন্তু আমরা শিখছি। ধরো প্রত্যেকেই আমরা জানি যে একটা ছোট্ট বাচ্চাকে যদি একটা মিষ্টি বা রসগোল্লা খেতে দেওয়া হয়, সে পুরো আঙুল দিয়ে এইভাবে ধরে নিগুড়ে তার রস টস ফেলে একাচার কণ্ড করে ফেলবে। কিন্তু তোমাকে যদি দেওয়া হয়, তুমি দুটো আঙুল দিয়ে সুন্দরভাবে সেটাকে ধরে, যাতে রস কোথাও না পড়ে, কোথাও না লাগে, সেইভাবে তুমি কিন্তু খাবে। তাহলে এই যে তোমার একটা স্কিল অর্থাৎ দক্ষতা, এই দক্ষতাটা আস্তে 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 গ্রস থেকে ফাইনের দিকে গেছে, গ্রস মোটর থেকে ফাইন মোটরের দিকে গেছে, সূক্ষ্ম ব্যাপারটার দিকে গেছে। এটা আমরা প্রায়শই লক্ষ্যই করে থাকি। এটা আমাদের ব্যবহারিক দিক, এটা আমরা জানি, দেখছি, কিন্তু এর থিওরি বা তাত্ত্বিক বিষয়টা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের জীবনেও তাত্ত্বিক এবং ব্যবহারিক যে প্রকৃতি, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা শিক্ষা লাভ করলে এগুলো সম্বন্ধে জানতে পারি। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার প্রকৃতি বিষয়টা কি। তাহলে এবার আসি আমরা শিক্ষার পরিধি নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার পরিধি কি, অর্থাৎ আমরা এই যে শিক্ষা বিজ্ঞান পড়ছি, শিক্ষা বিজ্ঞান বিষয়টাই হচ্ছে কিন্তু একটা সমন্বিত রূপ। কি এর পরিধি সম্পর্কে বলা হয়েছে না, শিক্ষা দর্শন। আমরা না এই শিক্ষা দর্শন সম্পর্কে জানব, এবং শিক্ষা মনোবিদ্যা, এই যে সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, মনোবিদ্যা যে জিনিসটা, এই মনোবিদ্যা জিনিসটা আমাদের এই শিক্ষা বিষয়ক অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ে আলোচনার বিষয়। শিক্ষামূলক সমাজবিদ্যা, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, অর্থাৎ সমাজকে বাদ দিয়ে তো কিছু করা যায় না, ফলে এই জায়গাটাও কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে, এটাও কিন্তু শিক্ষার একটা পরিধি। শিক্ষা প্রযুক্তিবিদ্যা, আজকে আমরা এত উন্নতি হয়েছি প্রযুক্তিবিদ্যাতে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের শিক্ষা বিষয়ক থাকছে, অর্থাৎ এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। শিক্ষার ইতিহাস, অবশ্যই শিক্ষার ইতিহাস না জানলে বর্তমানকে আমরা জানতে যেমন পারবো না, তেমনি ভবিষ্যৎকেও আমরা সুন্দর করতে পারবো না। ফলে কি হচ্ছে, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার যে ইতিহাস, অর্থাৎ প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই যে তোমরা NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যাকে বাংলায় বলা হচ্ছে জাতীয় শিক্ষা নীতি, তো এই জাতীয় শিক্ষা নীতিটা কি,
কেন এটা লাগু করা হলো, আজকের যে বিষয়গুলো তোমরা বিভিন্নভাবে নিতে পারছো নিজের পছন্দ মতো, এটা যেমন পরিবর্তন হয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানে পরিবর্তন এসেছে, কেনই পরিবর্তনগুলো করা হলো। অর্থাৎ পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এই যে শিক্ষার ইতিহাস, এই ইতিহাসগুলো আমরা জেনেছি বলেই কিন্তু আরও সংশোধন, সংযোজন, বিয়োজন বিভিন্নগুলোকে করে আমরা আরও শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য বা আরও উন্নীত করার জন্য কিন্তু আমরা প্রয়াস গ্রহণ করতে পারছি। ফলে শিক্ষার ইতিহাস বিষয়ক জানতে হবে, শিক্ষার প্রশাসন, অবশ্যই শিক্ষা বিষয়ক আইন, যেমন 45 নম্বর ধারায় বলা হয়েছে যে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের এই যে এডুকেশনাল বিভিন্ন ধরনের অ্যাক্ট বা আইন, সেই বিষয়গুলো অর্থাৎ শিক্ষার প্রশাসন, আইন এবং প্রশাসন, অর্থাৎ আমাদের জীবনে এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে যুগ্ম শিক্ষা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় দ্বারাই কিন্তু চালিত হচ্ছে। ফলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে, আইন বিষয়গুলো জানতে হবে, নির্দেশনা এবং পরামর্শ। হ্যাঁ, এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্দেশনা এবং পরামর্শ যদি সঠিক না হয় তাহলে একটা শিক্ষার্থী অদূর ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু আমরা তাকে একদম সঠিক বা ঠিক জায়গাতে কিন্তু নিরূপণ করে দিতে পারবো না। তাই একটা শিক্ষার্থীর আগ্রহ, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার চাহিদা, সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য করে তাকে কিন্তু একটা কি করতে হবে না, নির্দেশনা এবং পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এবার হচ্ছে বিশেষ ধর্মী শিক্ষা। বিশেষ ধর্মী শিক্ষা কি? বিশেষ ধর্মী শিক্ষা হচ্ছে কি সাধারণ শিক্ষা থেকে একটু আলাদা, অর্থাৎ যার একটু বিশেষ চাহিদা আছে, হতে পারে যে স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক, তার একটা বিশেষ চাহিদা থাকতে পারে। ধরো কেউ প্রতিবন্ধী, ফলে তার একটা বিশেষ চাহিদা আছে, বুঝে গেছে, সাধারণ শিশু থেকে তার একটা বিশেষ চাহিদা আছে। কেউ কানে খাটো, একটু কম শোনে, ফলে তার একটা মেশিনের প্রয়োজন আছে। তাহলে সেই জায়গাগুলো হচ্ছে তার বিশেষ চাহিদা, এবং এটাই হচ্ছে কিন্তু বিশেষ ধর্মী শিক্ষা, এবং তার একটা শিক্ষা ব্যবস্থা আছে। আবার ধরো পরিবেশ শিক্ষা। আজকে আমরা ধরো যত বেশি উন্নত হয়েছি, বিজ্ঞানের আশীর্বাদ আমাদের এসে যখন পড়েছে, তখন আমরা যত উন্নত হয়েছি তত পরিবেশকে কলুষিতও করেছি। এখন এই কলুষিত করতে গিয়ে আমরা যে বিপদাপন্ন আস্তে আস্তে হচ্ছি, আমরাই আলোচনার মধ্য দিয়ে, আমাদের অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদের শিক্ষার মধ্য দিয়ে, সচেতনতার মধ্য দিয়ে আমরাই আবার পরিবেশকে ঠিক করে নিতে পারবো। তাহলে এইগুলোর জন্য, পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য, তাকে ঠিক রাখার জন্য এবং সুস্থায়ী ব্যবস্থার জন্য আমাদেরকে কিন্তু পরিবেশের এই বিষয়গুলো কিন্তু শিক্ষা কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে এই গেল শিক্ষার একটা পরিধি, মানে এর যে আলোচনার বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। আবার দেখো শিক্ষার সংকীর্ণ অর্থ এবং তার বৈশিষ্ট্য, এবং শিক্ষার ব্যাপক অর্থ এবং তার বৈশিষ্ট্য, এই দুটো বিষয় সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, তাহলে শিক্ষার যে সংকীর্ণ অর্থ, এই বিষয়টা একটু জেনে নিই। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার অর্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা, একটা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষা আমরা কাকে বলবো? সংকীর্ণ অর্থের শিক্ষা হলো সেই শিক্ষা যেটা হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা গ্রহণ করছি আমরা, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই হচ্ছে কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষা, অর্থাৎ ডিগ্রির শিক্ষা। আমরা একটা ঠিক উত্তীর্ণ হচ্ছি ক্লাস 1 থেকে একেবারে ক্লাস 10 পর্যন্ত, তারপরে মাধ্যমিক, এই মাধ্যমিকের পর একটা ডিগ্রি হলো, উচ্চ মাধ্যমিকের পরে একটা ডিগ্রি হলো, তারপরে তুমি করলে কি স্নাতক, সেখানে একটা ডিগ্রি হলো, স্নাতকোত্তর আরেকটা ডিগ্রি হলো। এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটা হচ্ছে তোমার সংকীর্ণ অর্থের শিক্ষা। আর এই সংকীর্ণ অর্থের শিক্ষার ডিগ্রিগুলোকে আমি বলি মাদুলি, অর্থাৎ যেমন যেমন তুমি পাস করে করে যাচ্ছ, গলায় একটি করে তোমার মাদুলি তৈরি হচ্ছে, এবং তুমি এই মাদুলি বাজিয়ে বাজিয়ে ঘোরাও যে আমার এতগুলো মাদুলি তৈরি হয়েছে, কাজের কাজ কিছু হোক বা নাই হোক। তাহলে বোঝাই গেছে
যে সংকীর্ণ অর্থের শিক্ষা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, এই শিক্ষাগুলো অর্থাৎ ডিগ্রির শিক্ষাগুলো হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। এখন এই সংকীর্ণ অর্থের শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নিই। জ্ঞান বৃদ্ধি, অবশ্যই সংকীর্ণ অর্থের শিক্ষাতে কি হয় না, যেহেতু প্রতিকেন্দ্রিক শিক্ষা, একটা পাঠ্যক্রম থাকবে, সেখান থেকে আমরা একটার পর একটা ক্লাসে যেমন যেমন উত্তীর্ণ হয়ে যাব, তেমনি তেমনি আমাদেরকে কিন্তু জ্ঞান ভাণ্ডারও কিন্তু বৃদ্ধি হতে থাকবে। শিক্ষার্থীর চাহিদা অবহেলিত। হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষার্থী তার নিজের চাহিদা, নিজের ইচ্ছা অনিচ্ছা এই বিষয়ের প্রতি কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না। তুমি মাধ্যমিকে তোমার 7টা বিষয়ের মধ্যে তুমি যদি বলো আমার ইংরেজি ভালো লাগছে না, হেডমাস্টার মশাইকে গিয়ে বলবে স্যার আমার ভালো লাগছে না, আমি এটা পরীক্ষা দেবো না, হবে? নিশ্চয়ই হবে না। তোমাকে পড়তে হবে। তাহলে তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার ইচ্ছা অনিচ্ছা এর উপরে গুরুত্ব না দিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে শিক্ষার্থীর চাহিদা এখানে অবহেলিত হচ্ছে। একমুখী প্রক্রিয়া, কেন এটা একমুখী প্রক্রিয়া বলছি না, দেখো একাধারে শিক্ষক আর একাধারে হচ্ছে শিক্ষার্থী। শিক্ষক যা বলবেন, তার জ্ঞান ভাণ্ডার থেকে যা দেবেন, একটা শিক্ষার্থীকে নীরবেই তা কিন্তু গ্রহণ করে নিতে হয়। বোঝা গেছে? ফলে শিক্ষার্থীর যে কিছু বক্তব্য, শিক্ষার্থীর শেখার যে আগ্রহ, শিক্ষার্থীর না শিখতে পারার যে বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু ব্যক্ত করতে সে কিন্তু পারে না। কেবলমাত্র শিক্ষকই বলে যাবেন, শিক্ষার্থী শুনবেন, ছিল একটা সময়। এই জন্য বলা হচ্ছে কি যে সংকীর্ণ অর্থে শিক্ষার একমুখী একটি প্রক্রিয়া। আবার ডিগ্রির শিক্ষা, আমি তো বললাম যে প্রত্যেকটা মাদুলি তৈরি হয় এক একটা করে। তাহলে এই যে ডিগ্রিগুলো, এই ডিগ্রির শিক্ষা হচ্ছে কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষা। দাতা এবং গ্রহীতার সম্পর্ক, দাতা দেবেন, গ্রহীতা নেবে। অর্থাৎ শিক্ষক জ্ঞান ভাণ্ডার নিয়ে বসে আছেন, তিনি একটা একটা করে জ্ঞান দিতে থাকবেন এবং শিক্ষার্থী একটি খালি পূর্ণ বা পাত্র নিয়ে বসে আছে, সে তাতে একটু ভর্তি করে নেবে। ঠিক আছে? তাতে সে আত্মস্থ করতে পারুক বা না পারুক, দরকার সে মুখস্থ করে পরীক্ষায় কিন্তু ডিগ্রি পেয়ে গেল। এরপরে কি হচ্ছে, পরীক্ষা কেন্দ্রিক, যেটা সাড়ে সর্বনাশের জায়গা। এই সংকীর্ণ অর্থের শিক্ষার সব থেকে সর্বনাশের জায়গাটা হলো এই পরীক্ষা কেন্দ্রিক। অর্থাৎ দেখো, আজকের দিনে তোমরা যে শিক্ষক ভালো সাজেশন দিতে পারবেন, ছুটে যাও সেখানে, কাতারে কাতারে ভিড়, ওখানে ভালো সাজেশন দেওয়া হয়, সাজেশন ভালো লাগে, এইটা আমার মুখস্থ করে নিলে হবে, এখান থেকে আমি পেয়ে যাব। কিন্তু আখেরে শিক্ষা কি তাই? তুমি যে বিষয়টাকে শিক্ষা গ্রহণ করার জন্য গেছো, তার বিষয়বস্তুটা গভীরে কখনোই ঢুকলে না, সেই বিষয়টাকে কখনো আত্মস্থ করতে পারলে না, কেবলমাত্র পরীক্ষার জন্য ভালো নাম্বার তুলতে হবে এই জন্য মুখস্থ করে ঝেড়ে দিলে, ঠিক 2 মাস যেতে না যেতে তুমি হয়তো বন্ধুকে বলছো, হ্যাঁ এটা কি আমাদের মাধ্যমিকে ছিল, সিলেবাসে ছিল, বোঝো। এই যদি শিক্ষা ব্যবস্থা হয়, এই যদি শিক্ষার ধারণা আমাদের তৈরি হয়, তাহলে কিন্তু সাড়ে সর্বনাশী এটা। অর্থাৎ এই পরীক্ষা ব্যবস্থাটা আমাদেরকে কি করেছে, আমাদেরকে কিন্তু একটা অন্য ধারাতেই নিয়ে গেছে। আমাদের নিজস্ব যে ক্রিয়াকাণ্ড, উদ্ভাবনী একটা সৃষ্টি, আমাদের যে সৃজনশীলতা, এগুলো আর কখনোই দেখা হচ্ছে না। ফলে কি হচ্ছে, সংকীর্ণ অর্থের শিক্ষাতে এই পরীক্ষা কেন্দ্রিক ব্যবস্থা, এটা একটা কিন্তু ত্রুটি। এরপরে আসি আমরা যে শিক্ষার ব্যাপক অর্থের শিক্ষা কি এবং এর বৈশিষ্ট্য। দেখো, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে একটা শিক্ষার্থী যখন তার অন্তর্নিহিত সত্তাগুলোর পরিপূর্ণ বিকাশ সাধন সম্ভব হয়, তখনই কিন্তু সেটাকে আমরা বলবো ব্যাপক অর্থের শিক্ষা। এবং এই ব্যাপক অর্থের শিক্ষার বেশ কিছু কিছু বৈশিষ্ট্য। দেখো, জীবনব্যাপী প্রক্রিয়া। এই ব্যাপক অর্থের শিক্ষা আমরা যখন গ্রহণ করব, তখন সারা জীবন ধরেই কিন্তু গ্রহণ করতে পারবো। আমাদের এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই,
সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার বয়স যদি 40 বছর বা 50 বছর হয়, আমি যদি বলি গিয়ে ক্লাস 1-এ ভর্তি হব, আমাকে নেবে? নেবে না। কারণ প্রথাগত শিক্ষা অনুযায়ী একটা বয়স কিন্তু নির্ধারিত করা হয়েছে, এই ক্লাসের জন্য এই বয়স, এই ক্লাসের জন্য এই বয়স। আমি যদি 12টার সময় কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে ঢুকি, আমাকে ঢুকতে দেবে? আমি যদি বলি না আমি এখন স্কুলে থাকবো, 6টার সময় আমি ছুটি করে তারপর বাড়ি যাব, হবে? তাহলে প্রত্যেকটা জিনিস একটা শিডিউল করা আছে, একটা নিয়ম করা আছে। তাহলে সংকীর্ণ অর্থাৎ বা প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে, এখানে কিন্তু এইভাবে কোনো ধারাবাহিক নিয়ম নেই। আমার যদি মনে হয় আমি একটা হাতের কাজ 50 বছর বয়সে, 60 বছর বয়সে গিয়ে শিখবো, আমি শিখতে পারি। এটাই হচ্ছে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার একটা বৈশিষ্ট্য, জীবনব্যাপী প্রক্রিয়া। এবং শিশুর চাহিদা প্রবণতা নির্ভর। আমার ধরো কেউ মনে করছে যে আমি মোবাইল এগুলো শিখবো, সে শিখতেই পারে, তার চাহিদা এটা, তার ইচ্ছা এটা, সে এটা করতে পারছে। কেউ বলছে না না আমি প্রিন্টিংয়ের কাজগুলো শিখবো, শিখতে পারে। বিভিন্ন ধরনের এই যে শিক্ষাগুলো, এইগুলোকে বলা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা, এবং জীবনব্যাপী যে কোনো সময় কিন্তু সে শিক্ষাগুলো গ্রহণ করতে পারে। শিশুর চাহিদা প্রবণতার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়, এটা নির্ভর করে। এবং সামাজিকীকরণের প্রক্রিয়া, অবশ্যই আমরা সামাজিকীকরণ করতে গিয়ে আমাদের আচার আচরণ ব্যবহার প্রত্যেকটা জিনিস নব কিন্তু আমরা শিখছি। ধরো তুমি একটা ভাড়া বাড়িতে একটা পরিবেশের মধ্য দিয়েছিলে, আবার তুমি একটা অন্য ভাড়া বাড়িতে গেছো, সেখানের একটা পরিবেশ আলাদা। এখানে যেভাবে তুমি উৎসব অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে তুমি এখানে নিজেকে পার্টিসিপেট করেছিলে, সেখানে গিয়ে আবার অন্য একটা কালচার বা অন্য একটা তোমার পরিবেশের সঙ্গে সেখানে অভিযোজন, সেই অভিযোজনের ক্ষেত্রে সামাজিকীকরণের প্রক্রিয়া কিন্তু আমরা ব্যাপক অর্থের শিক্ষার ক্ষেত্রে কিংবা এর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারছি। সমস্যা সমাধানের প্রক্রিয়া, অবশ্যই আমরা তো বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি ব্যাপক অর্থের শিক্ষার ক্ষেত্রে। এজন্য এটাও একটা যেমন বৈশিষ্ট্য। এবং আচরণের পরিবর্তন, অবশ্যই আচরণের পরিবর্তন হচ্ছে, কারণ কি, যখন আমরা যে অভ্যস্ততার মধ্য দিয়ে বা যে অভ্যাসের মধ্যে ছিলাম, আমি যখন একটা অন্য কোনো নতুন শিক্ষা শিখতে যাচ্ছি, তখন কিন্তু আমার আচরণের পরিবর্তন হচ্ছে। ধরে নিলাম আমি একটা কারখানাতে কাজ করছি, আমি আগে কারখানায় কাজ করিনি, তাহলে সেখানে আমার যে আচরণ ছিল, স্বাভাবিক যে আচরণগুলো ছিল, কারখানাতে গিয়ে কারখানায় একটা মেশিন চালাতে গিয়ে আমি যখন যেগুলো শিখলাম, তাহলে আমার আচরণের কিন্তু একটা পরিবর্তন ঘটলো। তাহলে এটা আমার কোনো বয়সের কোনো সীমাধরা থাকলো না, অথচ আমি একটা আমার আচরণের পরিবর্তন করতে পারলাম এবং আমি কিন্তু সেখানে এটা শিক্ষা গ্রহণ করতে পারলাম। এই যে সার্বিক বিষয়টা, যেখানে সামাজিক, অর্থনৈতিক, নৈতিক বিভিন্ন দিক থেকে মানুষের যে অন্তর্নিহিত যে সত্তাগুলো আছে, তার পরিপূর্ণ বিকাশ করাই হচ্ছে প্রধানত ব্যাপক অর্থের শিক্ষার বিষয়। তাই এতক্ষণ তোমরা যে ক্লাসটা দেখছিলে, আমার মনে হয় আশা রাখি তোমরা কিছু অংশ তো বুঝতে পেরেছো। যদি কিছু আলো আঁধারির মতো হয়ে থাকে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে জানাবে। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর খুব ভালো যদি লেগে থাকে, তাহলে একটা লাইক কিন্তু করছো।